রেলওয়ে আরপিএফ কনস্টেবলের কিছু বিগত বছরের প্রশ্ন নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। চলো শুরু করা যাক। দুটি সংখ্যার মধ্যে লসাগু বলেছে 64, গসাগু 16। যদি তাদের মধ্যে একটা সংখ্যা 64 হয় তাহলে দ্বিতীয় সংখ্যাটি কত? আমি ধরে নিচ্ছি দ্বিতীয় সংখ্যাটি এক্স। সেক্ষেত্রে বোঝার চেষ্টা করো, আমরা কি জানি কোনো দুটো সংখ্যার লসাগু গুণিত গসাগু। লসাগু বলেছে কত 64 আর গসাগু বলেছে 16। সেক্ষেত্রে লসাগু গুণিত গসাগু হয়ে যায় দুটো সংখ্যার গুণফলের সমান। এখানে একটা সংখ্যা কত বলেছে 64, আর একটা সংখ্যা আমি ধরে নিচ্ছি এক্স। সেক্ষেত্রে এখানে 64 কেটে যাচ্ছে, মানে এক্সের ভ্যালু কত যাচ্ছে 16। তাহলে আরেকটা সংখ্যা কত 16। অপশান বি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, একটা বিশেষ রাশিকে 6:5 অনুপাতে দুটো ভাগে ভাগ করা হলো। যদি প্রথম ভাগটি 126 হয় তাহলে মোট ভাগটি কত? সেক্ষেত্রে বোঝার চেষ্টা করো, এখানে 6:5 এই অনুপাতে ভাগ করা হয়েছে। এখানে প্রথম ভাগটা কত বলেছে 126, তাহলে এখানে 6-এর ভ্যালু কত বলেছে 126। আর জিজ্ঞাসা করেছে মোট ভাগটা কত। সেক্ষেত্রে এখানে 6 আর 5 দুটোকে যোগ করলে কত যাচ্ছে 11। 11-এর ভ্যালু আমাকে জিজ্ঞাসা করেছে। জাস্ট এটাকে সলভ করে নাও, তোমাদের অ্যান্সার চলে আসবে। যদি 6 দিয়ে কাটি সেক্ষেত্রে 6 দুগুণে 12, আর এখানে 6 একে 6 গুণ করলে কত চলে আসছে, এখানে 11 একে 11, হাতে থাকলো তোমার 1, 11 দুগুণে 22 একে 23। তাহলে 231 তোমার কারেক্ট অ্যান্সার হচ্ছে। এটা দেখো অপশান ডিতে আছে, অপশান ডি কারেক্ট। পরবর্তী প্রশ্ন, এখানে এক্সের মান বার করতে বলেছে। সেক্ষেত্রে দেখো 81 মানে এটা 9 স্কোয়ার, ঠিক আছে। আর যদি 178 থেকে 9 বিয়োগ করা হয় সেক্ষেত্রে কত পড়ে থাকবে? সেক্ষেত্রে তোমার লাস্টে 9, তার আগে 6, তার আগে 1, 169। এটা রুটের মধ্যে আছে। আর বাঁ দিকে আছে 189 মাইনাস এক্স, এইটাও রুটের মধ্যে আছে। দুটো যেহেতু ইকুয়াল, সেক্ষেত্রে আমি দুটো ইকুয়াল করে দিচ্ছি। আর যদি আমি দুপারে স্কোয়ার করি সেক্ষেত্রে এই রুটটা উঠে যাচ্ছে, বুঝতে পারছো। সেক্ষেত্রে এক্সের ভ্যালু কত হচ্ছে, এক্সটাকে ডান দিকে পাঠিয়ে দাও, আর এই 169টাকে বাঁ দিকে পাঠালে কত হচ্ছে 20 পড়ে থাকছে। তাহলে এক্সের ভ্যালু কত 20। তাহলে অপশান এ কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, একটা বইয়ের মুদ্রিত মূল্য 2000 টাকা। আচ্ছা, দোকানদার তার ওপর 10% ছাড় দেয়, তাহলে জিনিসটার দাম কত বলেছে 2000 টাকা। সেটাকে যদি 10% ছাড় দেওয়া হয় তাহলে কততে বিক্রি করা হবে? তার 90%-এ বিক্রি করা হবে, বুঝতে পারছো। তার 90%-এ বিক্রি করা হচ্ছে। আচ্ছা, যদি তারপরও তার 20% লাভ হয় তাহলে বইটার প্রকৃত দাম কত? যেহেতু এটা 20% লাভ হচ্ছে, সেক্ষেত্রে বোঝার চেষ্টা করো, এখানে এটা 120-র ভ্যালু, যেটার ভ্যালু সেটার তলায় চলে আসবে। আর এখানে 100 ভ্যালু আমাকে বার করতে বলেছে। যদি কাটাকাটি করি সেক্ষেত্রে আমাদের অ্যান্সার চলে আসবে। এখানে দেখো 100 কেটে যাচ্ছে। আচ্ছা, এখানে একটা শূন্য কেটে যাচ্ছে। যদি 3 দিয়ে কাটি সেক্ষেত্রে 3 3-এ 9, আর এখানে যদি 3 দিয়ে কাটি সেক্ষেত্রে তোমার হচ্ছে 3 4-এ 12। 4 দিয়ে যদি কাটি এটাকে সেক্ষেত্রে 4 5-এ 20, আর এখানে দুখানা শূন্য চলে আসছে। তাহলে এখানে 3 5-এ 15, আর এখানে দুটোখানা শূন্য আছে, বুঝতে পারছো। তাহলে 1500, এখানে তোমার অপশান ডি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, এত টাকা দামের দ্রব্যের উপর 10% ক্ষতি হলে বস্তুটির প্রকৃত মূল্য কত? আচ্ছা, প্রকৃত মূল্য আমি ধরে নিচ্ছি 100 টাকা। যদি 10% ক্ষতি হয় জিনিসটা কততে বিক্রি করা হবে? 90-এ বিক্রি করা হবে। তাহলে এখানে 90-এর ভ্যালু কত বলে দিয়েছে? 90-এর ভ্যালু বলেছে 234। আর জিজ্ঞাসা করেছে প্রকৃত মূল্য কত। সেক্ষেত্রে আমি 100-র ভ্যালু বার করে নেবো, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। যদি কাটাকাটি করি সেক্ষেত্রে দেখো একটা শূন্য কেটে যাচ্ছে। 9 দিয়ে কাটলে 9 দুগুণে 18, এখানে 6 লং 54। তাহলে এখানে 260 টাকা দাম হয়ে যাচ্ছে। তাহলে অপশান বি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, বার্ষিক 15% চক্রবৃদ্ধি সুদে বিনিয়োগ করা 48,800 টাকা 2 বছরে কত টাকা হবে? এটা করার প্রসেসটা কী হচ্ছে, এখানে বেসিক্যালি 15%-এর কথা বলেছে। সেক্ষেত্রে 15/100, যদি 5 দিয়ে কাটি সেক্ষেত্রে 5 3-এ 15, এখানে 5 20 100, মানে এখানে 20 টাকা বেড়ে কত হয়েছে 23 টাকা হয়েছে, বুঝতে পারছো। আর এটা 2 বছর ধরে চলেছে। সেক্ষেত্রে এটাকে আমি স্কোয়ার করে দিচ্ছি। যদি আমি দুবারে স্কোয়ার করি সেক্ষেত্রে কী হচ্ছে, এবারে 400, আর ডান দিকে হয়েছে তোমার 529। এখানে বেসিক্যালি মূলধনটা কত 400, 400-র ভ্যালু কত বলে দিয়েছে 48,800। তাহলে এখানে 48,800 এই ভ্যালুটা বলে দিচ্ছে তোমার 400-র। আর জিজ্ঞাসা করেছে 529-এর ভ্যালু কত। সেক্ষেত্রে তোমাদের অ্যান্সার চলে আসবে। এখানে দেখো দুখানা শূন্য কেটে যাচ্ছে। যদি 4 দিয়ে কাটি সেক্ষেত্রে 4 একে 4, 4 দুগুণে 8, 4 দুগুণে 8। আচ্ছা, গুণটা করলেই তোমাদের অ্যান্সার চলে আসবে। এটাকে গুণ করলে হচ্ছে 9 দুগুণে 18, 8,
হাতে থাকলো তোমার 1। তারপর এখানে বাইরে বাইরে ভেতরে ভেতরে গুণ হবে। তাহলে এখানে 2 দুগুণে 4, 9 দুগুণে 18, সেক্ষেত্রে 22, 23 3, হাতে থাকলো তোমার 2। আচ্ছা, তারপর এখানে দেখো এবার কীভাবে গুণ হবে, এবারে বাইরে বাইরে ভেতরে ভেতরে, মানে এই 1-এর সাথে 9-এর, 2-এর সাথে এই 2-এর, এই 2-এর সাথে এই 5-এর যদি গুণ করে যোগ করি, সেক্ষেত্রে এখানে কত হচ্ছে, 5 দুগুণে 10, 2 দুগুণে 4 মানে 14, আর 9-একে 9 মানে 23, 23 দুয়ে কত হচ্ছে 25, সেক্ষেত্রে 25-এর 5, হাতে থাকলো আবার 2। আচ্ছা, এবারে গুণ করতে হবে আবার, কোনটা কোনটা গুণ হবে দেখো, এই 1-এর সাথে এই 2-এর, এই 2-এর সাথে এই 5-এর, সেক্ষেত্রে 5 দুগুণে 10, আর এখানে 2-1-এ 2 মানে 12, আর এখানে হাতে 2 আছে মানে 14-র 4 হয়ে যাচ্ছে, হাতে থাকলো কত আবার 1। এবার কী হবে, ইউনিট ডিজিট গুণ হবে, মানে ভেতরের দুটো গুণ হবে, মানে এখানে কত গুণ হবে, এই 1টা আর এই 5টা, মানে 5-1-এ 5, আর এখানে হাতে 1 আছে মানে 6। এইটাই তোমার অ্যান্সার। এটা কোথায় আছে দেখো, অপশান বিতে আছে। এটা গুণ করার প্রসেসটা বললাম, গুণ করা এরকম ট্রিকে করলে তাহলে তোমাদের ইজি হবে জিনিসটা। তাহলে অপশান বি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, একটা দোকানদার একটা দ্রব্য 230 টাকায় কিনে 184 টাকায় বিক্রি করে, তাহলে ক্ষতির হার নির্ণয় করো। সেক্ষেত্রে কত টাকা ক্ষতি হয়েছে, 46, 46 টাকার ক্ষতি হয়েছে। কত টাকার ওপরে ক্ষতি হয়েছে, 230 টাকার ওপরে ক্ষতি হয়েছে। আর এটাকে পার্সেন্টেজে বার করতে বলেছে, সেক্ষেত্রে আমি 100 দিয়ে গুণ করে দেবো। সেক্ষেত্রে দেখো একটা শূন্য কেটে যাচ্ছে, 23 দিয়ে কাটলে 23 দুগুণে 46, তাহলে এখানে 20% এখানে ক্ষতি হয়েছে। তাহলে এখানে অপশান ডি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, একটা আয়তক্ষেত্রের প্রস্থ 100 সেন্টিমিটার, কর্ণ বলেছে 260 সেন্টিমিটার, তাহলে এটির পরিসীমা কত। একটা আয়তক্ষেত্র আছে, ঠিক আছে, এখানে কি হয়েছে, আয়তক্ষেত্রের প্রস্থ বলেছে কত 100 সেন্টিমিটার, আর বলেছে কর্ণটা কত বলেছে তোমার 260, তাহলে এটির পরিসীমা কত। সেক্ষেত্রে আমি পিথাগোরাসের উপপাদ্য ফেলে দেবো, মানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজিক্যাল টু অতিভুজ স্কোয়ার। সেক্ষেত্রে যদি আমি ওটাকে বার করি, সেক্ষেত্রে তোমার এই বাহুটা কীভাবে বেরোচ্ছে, এই বাহুটা বেরোচ্ছে বেসিক্যালি √260 স্কোয়ার মাইনাস 100 স্কোয়ার, বুঝতে পারছো। সেক্ষেত্রে আমি যদি এটাকে সলভ করি, কত চলে আসছে, এখানে দেখো, এখানে বেসিক্যালি একবার প্লাস করবো একবার মাইনাস করবো, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি। সেক্ষেত্রে এখানে দেখো 360 হয়ে যাচ্ছে, আর এক সাইডে কত চলে আসছে, এখানে বিয়োগ করলে 160। সেক্ষেত্রে এটাকে যদি আমি রুট করি, কত চলে আসছে, এটা বেসিক্যালি কত স্কোয়ার, 36, 36 বেসিক্যালি 6 স্কোয়ার, আর 16 বেসিক্যালি 4 স্কোয়ার, আর এখানে দুখানা শূন্য আছে মানে 100 আছে, সেক্ষেত্রে এটা 10 স্কোয়ার, বুঝতে পারছো। এই কটাকে গুণ করলে আমাদের অ্যান্সার চলে আসছে, মানে 4 6 24, আর একটা শূন্য চলে আসছে, মানে এখানে 240। এটা তোমার হয়েছে এই বাহুটা, এটা হয়ে যাচ্ছে তোমার 240। আর আমাকে জিজ্ঞাসা করেছি কি পরিসীমা কত। সেক্ষেত্রে পরিসীমার ফর্মুলা আমি যদি বার করি, 2 হোল ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 হোল ইন্টু দৈর্ঘ্য কত 240, আর প্রস্থ কত 100। সেক্ষেত্রে আমি যদি এটাকে সলভ করি, এখানে হচ্ছে কত 340 গুণিত 2, সেক্ষেত্রে 34 দুগুণে কত হয়ে যাচ্ছে 68, আর একটা শূন্য চলে আসছে, এখানে তোমার হয়ে যাচ্ছে অপশান বি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, এখানে বলছে এক্স সমান এত, এটাকে অংশতে প্রকাশ করো। সেক্ষেত্রে বোঝার চেষ্টা করো, এখানে বেসিক্যালি 4-এর পর এরকম পয়েন্ট চলে আসছে, মানে 4 পরপর ইনফাইনাইট পর্যন্ত আছে। সেক্ষেত্রে আমি এটাকে কীভাবে লিখতে পারি, 0.34 টু দি পাওয়ার 4-এর মাথায় পৌনমণিক, বারবার যেহেতু 4 রিপিট হচ্ছে, সেক্ষেত্রে 4-এর মাথায় আমি পৌনমণিক আনতেই পারি। সেক্ষেত্রে বোঝার চেষ্টা করো, এটাকে সলভ করলে টোটাল সংখ্যাটা লিখতে হয়, মানে 34 লিখছি, আর যার মাথায় পৌনমণিক নেই সেটাকে আমাকে বিয়োগ করতে হবে। 3-এর মাথায় নেই, 3টাকে আমি বিয়োগ করছি, তলায় যে কটার মাথায় পৌনমণিক আছে সে কটা 9 আসে, একটা 9 চলে আসছে, আর যার মাথায় পৌনমণিক নেই মানে এখানে সে কটা শূন্য আসবে, পয়েন্টের পরে যে কটা পৌনমণিক নেই সে কটা শূন্য চলে আসবে, সেখানে শূন্য চলে আসছে। যদি আমি একে সলভ করি, সেক্ষেত্রে দেখো ওপরে কত হচ্ছে 31 আর নিচে 90। আচ্ছা, অপশানগুলো যদি চেক করে দেখি, সেক্ষেত্রে দেখো কোনোটাতেই নেই, কারণ কি ওপরেও এখানে 10 গুণ করেছে আর নিচেও এখানে 10 গুণ করেছে। সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে, এটাকে আমি এরমভাবে লিখতে পারি, তো 310 ডিভাইড বাই 900 এরমভাবে লেখা যেতেই পারে। এটা দেখো অপশান সিতে আছে, অপশান সি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, 650 মিটার দীর্ঘ একটা ব্রিজের এক প্রান্তে থাকা একটা সিগন্যাল বোর্ডকে অতিক্রম করতে একটা ট্রেনের 40 সেকেন্ড সময় লাগে,
যদি ব্রিজটা অতিক্রম করতে ট্রেনটির 105 সেকেন্ড সময় লাগে, তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত? এখানে বোঝার চেষ্টা করো। এখানে বেসিক্যালি স্পিডের ফর্মুলা ফেলবো। স্পিডটা যখন সিগন্যালকে অতিক্রম করবে আর যখন ব্রিজকে অতিক্রম করবে তখন সমান থাকবে, সেক্ষেত্রে আমি স্পিডের ফর্মুলা ফেলবো। আচ্ছা, এখানে স্পিডটা কী হচ্ছে? ডিস্টেন্স ডিভাইড বাই টাইম। এখানে বোঝার চেষ্টা করো, একটা ট্রেন যখন একটা সিগন্যালকে, একটা মানুষকে বা তোমার একটা ল্যাম্পপোস্টকে অতিক্রম করে, তখন ট্রেনটা তার নিজের ডিস্টেন্সটাকে অতিক্রম করে। আমি ট্রেনটার ডিস্টেন্স নিচ্ছি এক্স। ট্রেনটা যখন অতিক্রম করছে তার নিজের ডিস্টেন্সটাকে অতিক্রম করছে, আমি ট্রেনটার ডিস্টেন্স নিচ্ছি এক্স। ঠিক আছে, তাহলে এখানে ডিস্টেন্স ডিভাইড বাই টাইম, মানে এখানে 40 সেকেন্ড সময় লেগেছে। বুঝতে পারছো? এই পারে স্পিড আর ওই পারে স্পিড, দুটো স্পিডই সমান হবে। সেক্ষেত্রে বলেছে 650 মিটার দীর্ঘ একটা মানে ব্রিজকে অতিক্রম করেছে। তাহলে ট্রেনটা যখন একটা ব্রিজকে অতিক্রম করবে তখন কী করবে? ট্রেনটা তার নিজের ডিস্টেন্স প্লাস ব্রিজের ডিস্টেন্স দুটোকে একসাথে অতিক্রম করবে। তাহলে এখানে এক্স প্লাস 650, বুঝতে পারছো? এই ডিস্টেন্সটাকে অতিক্রম করছে, আর এখানে টাইম কত নিয়েছে বলেছে? 105 সেকেন্ড সময় নিয়েছে, ডিভাইড বাই 105। সেক্ষেত্রে আমি এখান থেকে এক্সের ভ্যালুটা বার করে নেবো। এখানে যদি আমি সলভ করি, দেখো এখানে বেসিক্যালি 105 এক্স আর ওপরে হচ্ছে তোমার 40x প্লাস এখানে 40 গুণিত 650 এরম পড়ে আছে। আচ্ছা, 40xটাকে যদি আমি বাঁ দিকে পাঠিয়ে দিই, সেক্ষেত্রে কী পড়ে থাকবে? 65x এটা পড়ে আছে, বুঝতে পারছো? আর ডান দিকে কী পড়ে আছে? 40 গুণিত 650। মানে বোঝার চেষ্টা করো, আমি জাস্ট সলভ করলাম না, এটাকে আমি রেখে দিলাম। ঠিক আছে, এটাকে ডাইরেক্ট আমি রেখে দিলাম। আমি কী করলাম? এখানে বেসিক্যালি এই এক্সটাকে বাঁ দিকে পাঠিয়ে দিলাম। তাহলে এখানে দেখো 65 যে এটাকে কেটে যাচ্ছে, মানে পারে 10 পড়ে আছে, তাহলে কী হচ্ছে? 400। তোমার এখানে অপশান বি কারেক্ট অ্যান্সার। এখানে ট্রেনটার ডিস্টেন্স কত হচ্ছে? 400 মিটার। পরবর্তী প্রশ্ন, রাম এবং রাজের আয়ুর অনুপাত 4:5। যদি তাদের আয়ুর সমষ্টি এত হয় তাহলে তাদের আয়ুর অন্তর কত? এখানে বোঝার চেষ্টা করো। এখানে বেসিক্যালি তাদের সমষ্টি কত বলেছে? 243, 243। আর এখানে যদি আমি যোগ করি মানে অনুপাত দুটোকে, সেক্ষেত্রে 4 আর 5 দুটোকে যোগ করলে কত হচ্ছে? 9। এখানে 9-এর ভ্যালু বলে দিয়েছে, বুঝতে পারছো? আর জিজ্ঞাসা করছে অন্তর কত। সেক্ষেত্রে 4 আর 5-এর অন্তর কত? 1-এর অন্তর। আর আমাকে 1-এর ভ্যালু জিজ্ঞাসা করেছে। যদি এখানে 9 দিয়ে কাটি, সেক্ষেত্রে দেখো 9 দুগুণে 18, 7 লং 63, তাহলে এখানে 27 বছর। অপশান সি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, 5টি সংখ্যার গড় বলেছে 126। একটি সংখ্যা বের করে নিলে তাদের গড়ের কোনো পরিবর্তন হয় না। আচ্ছা, বের করে নেওয়া সংখ্যাটি কত হতে পারে? এখানে বার করে নিলে সংখ্যাটা বেসিক্যালি গড় সেম থাকে, তাহলে সেই সংখ্যাটাই বার করা হয়েছে। তাহলে এখানে 126, এখানে বেসিক্যালি অপশান এ কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোন সংখ্যাটি 12 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য? এখানে বেসিক্যালি বোঝার চেষ্টা করো। এখানে বেসিক্যালি 12 দ্বারা ডিভিজিবল হলে সেই সংখ্যাটা 3 দ্বারা ডিভিজিবল হবে, 4 দ্বারাও ডিভিজিবল হবে। বেসিক্যালি এখানে ডিভিজিবিলিটি রুলটা আমাদের কাজে লাগাতে হবে। আমি যে ডিটেলসে ক্লাস করিয়ে দিচ্ছি ডিভিজিবিলিটি রুলটা, ওটা তোমরা দেখতে চাইলে দেখতে পারো। আচ্ছা, এখানে দেখো 4 দ্বারা ডিভিজিবিলিটির নিয়মটা কি? লাস্টের দুটো সংখ্যাকে আমার 4 দিয়ে ভাগ করতে হবে, বুঝতে পারছো? এখানে বেসিক্যালি 4 দিয়ে ভাগ করি, সেক্ষেত্রে দেখো এই 26 এটা তো ভাগ যায় না, আর 86 এইটাও বেসিক্যালি ভাগ যায় না। সেক্ষেত্রে এই দুটো অপশান থেকে আউট করে দিচ্ছি। এবার আমরা 3 দ্বারা ডিভিজিবিলিটির নিয়মটা দেখবো। সেক্ষেত্রে বেসিক্যালি ডিজিট সাম করতে হয়। এখানে যদি আমি যোগ করি, সেক্ষেত্রে দেখো এখানে 6 আছে মানে কেটে দিলাম। এখানে 2 আর এখানে 7 দুটোকে যোগ করলে কত হচ্ছে? 9, এটাও কেটে দিলাম। এখানে 7 আর 4 দুটোকে যোগ করলে কত হচ্ছে? 11। 11 যদি আমি 3 দিয়ে ভাগ করি, সেক্ষেত্রে দেখো এখানে কত পড়ে থাকবে? 3 3 9, মানে 2 এখানে রিমাইন্ডার পড়ে আছে, মানে এখানে 2 রিমাইন্ডার পড়ে থাকবে। তাহলে এটাও পুরোপুরি ডিভিজিবল হচ্ছে না, তাহলে এখানে অপশান এটাও আউট হয়ে যাচ্ছে। তাহলে এখানে বেসিক্যালি অপশান ডিটা পড়ে আছে, এটাকে চেক করে দেখো 6 আছে মানে ডিভিজিবল হয়ে যাচ্ছে। আচ্ছা, 2 আর 7 এই দুটোকে যোগ করলে কত হচ্ছে? 9, এটাও ডিভিজিবল হয়ে যাচ্ছে। এখানে 7 আর 8 দুটোকে যোগ করলে কত হচ্ছে? 15, এটাও বেসিক্যালি 3 দ্বারা ডিভিজিবল হয়ে যাচ্ছে। তাহলে এখানে অপশান ডি কারেক্ট অ্যান্সার। তোমরা যারা ডিভিজিবিলিটি রুলটা দেখতে চাও, আমার পুরোপুরি নাম্বার সিস্টেমে একটা সিরিজ করা আছে, ওখানে গিয়ে তোমরা দেখতে পারো। পরবর্তী প্রশ্ন, একটা দ্রব্যের দাম 180 টাকা থেকে বাড়িয়ে 216 টাকা করা হয়, তাহলে মূল্য বৃদ্ধি কত? বৃদ্ধির পার্সেন্টেজ কত? সেক্ষেত্রে বোঝার চেষ্টা করো। 180 থেকে 216 কত টাকা বেড়েছে?
টাকা বেড়েছে। কত টাকার ওপরে বেড়েছে? 180 টাকার ওপরে বেড়েছে। আর এটাকে পার্সেন্টেজ বার করতে বলেছে। সেক্ষেত্রে আমি কী করবো, 100 দিয়ে গুণ করে দেবো, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। এখানে একটা শূন্য কেটে যাচ্ছে। 18কে 2 দিয়ে কাটি, 8 দুগুণে 36, সেক্ষেত্রে এখানে 10 দুগুণে 20% বাড়ানো হয়েছে। তাহলে এখানে অপশান এ কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, 46 মিটার প্রতি সেকেন্ড বেগে চলমান একটা ট্রেন 12 সেকেন্ডে একটা সিগন্যালকে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত? এখানে বোঝার চেষ্টা করো। ডিস্টেন্সের ফর্মুলা কি? স্পিড ইন্টু টাইম। এখানে স্পিড কত বলেছে? 46 মিটার প্রতি সেকেন্ড। তাহলে 46 গুণিত এখানে 12 সেকেন্ড বলেছে, তাহলে 12। যদি আমি দুটোকে গুণ করি সেক্ষেত্রে 6 × 12 = 2, হাতে থাকলো 7, এখানে 4 × 48, এর সাথে কত হচ্ছে 55। তাহলে এখানে কত ডিস্টেন্স? 552 মিটার। তাহলে অপশান এ কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, 5 বছরে কোনো টাকার ওপর 12% হারে এত টাকা সুদ পাওয়া যায়। বিনিয়োগ করা মূলধনের পরিমাণ কত? আমি মূলধনটা ধরে নিচ্ছি এক্স। সেক্ষেত্রে টিটা কত বলেছে? 5 বছর। আরটা কত বলেছে? 12% ডিভাইড বাই 100, মানে PTR বাই 100 ইজিক্যাল টু কত বলেছে? 4500। জাস্ট এটাকে সলভ করে নাও, তোমাদের অ্যান্সার চলে আসবে। সেক্ষেত্রে দেখো, এখানে যদি 5 দিয়ে কাটি সেক্ষেত্রে 5 লং 45, আর দুখানা শূন্য চলে আসছে। আর সেখানে দেখো বেসিক্যালি 3 দিয়ে কাটছে, তাই তো? 3 × 4 = 12, আর এখানে 3 দিয়ে কাটলে কত হচ্ছে? 3 দিয়ে যদি কাটি 3 × 3 = 9, আর এখানে দুখানা শূন্য চলে আসছে। আর যদি 4 দিয়ে কাটা হয় সেক্ষেত্রে 300কে যদি 4 দিয়ে কাটি সেক্ষেত্রে 4 × 7 = 28, তাই তো? 4 × 7 = 28, আর এখানে 2 শূন্য পড়ে আছে, মানে 4 × 5 = 20। আর এই 100টা ওই পারে উঠে যাবে, মানে 7500। এইটাই তোমার অ্যান্সার। এটা দেখো অপশান সিতে আছে, অপশান সি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, এই সংখ্যাটিকে 9 দ্বারা ভাগ করা হলে ভাগশেষ কত থাকবে? এখানে বোঝার চেষ্টা করো। 9 দ্বারা ডিভিডেন্টের নিয়মটা কী হচ্ছে? সবকটা সংখ্যার আমাকে ডিজিট সাম করতে হবে। বেসিক্যালি যে তোমরা যারা নাম্বার সিস্টেমের সিরিজটা দেখোনি তারা দেখতে চাইলে দেখতে পারো। ওখানে সমস্ত সংখ্যার ডিভিডেন্টের নিয়ম আমি ওখানে বলে রেখেছি। আচ্ছা, এখানে 9 দ্বারা ডিভিডেন্টের নিয়মটা কী হচ্ছে? সবকটা সংখ্যার ডিজিট সাম করতে হবে। এখানে বেসিক্যালি এই সবকটা সংখ্যা যদি যোগ করা হয় সেক্ষেত্রে দেখো এখানে 4 মানে 5 2 2 যোগ করলে কত হচ্ছে? 9 হয়ে যাচ্ছে। আর এবারে 4 আর 5 দুটোকে যোগ করলে 9 হয়ে যাচ্ছে। যেহেতু এটা পুরোপুরি 18 হয়ে যাচ্ছে, মানে এখানে পুরোপুরি ডিভিজিবল হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে বোঝার চেষ্টা করো এটা 9 দ্বারা ডিভিজিবল হবে। তাহলে এখানে রিমাইন্ডার কত পড়ে থাকবে? 0 পড়ে থাকবে। অপশান সি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, একটি বাক্সে 80টি সাবান রাখা আছে, যার মধ্যে 56টি ব্যবহার করা হয়। বাক্সে এখন কত শতাংশ সাবান আছে? আগে ছিল 80, এখন কতগুলো পড়ে আছে? 80 থেকে এখন পড়ে আছে, এখানে 56 বিয়োগ করে দাও, মানে কতগুলো পড়ে আছে? ওখানে এখন 24খানা পড়ে আছে। 24খানা পড়ে আছে কতর মধ্যে? 80-র মধ্যে। তাহলে এখানে 100-র মধ্যে জিজ্ঞাসা করেছে, পার্সেন্টেজ জিজ্ঞাসা করেছে, বুঝতে পারছো? সেক্ষেত্রে একটা শূন্য কেটে যাচ্ছে, 8 দিয়ে কাটো, 3 × 8 = 24, মানে এখানে 30% এখনও পড়ে আছে। তাহলে অপশান সি কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, 12% বার্ষিক সুদের হারে 8700 টাকা 4 বছরের জন্য বিনিয়োগ করা হলে কত টাকা হবে? এখানে বেসিক্যালি বোঝার চেষ্টা করো। PTR বাই 100 এই ফর্মুলা ফেলবো। এখানে কোন সুদের কথা বলা নেই, যখন কোনো সুদের কথা বলা থাকবে না তখন সরল সুদে বার করবে। এখানে 8700, টিটা এখানে কত হয়ে যাচ্ছে? 4, আরটা কত হয়ে যাচ্ছে? 12, PTR বাই 100, বুঝতে পারছো? এটাকে সলভ করে নিলে আমাদের অ্যান্সার চলে আসবে। এই দুখানে শূন্য কেটে যাচ্ছে। আচ্ছা, এখানে দেখো 4 × 48, মানে এখানে 87 গুণিত 48, এটাকে সলভ করলে আমাদের অ্যান্সার চলে আসবে। সেক্ষেত্রে দেখো 27 56 6 হাতে থাকলে তোমার 5, এখানে 28 64, 4 × 7 = 28, 28 64, সেক্ষেত্রে 12 2 হাতে থাকলো 1, এখানে 92, 92 5 হচ্ছে 97 7, হাতে থাকলো তোমার কত? 9, তার মানে 4 × 32, 32 আর 9 কত যাচ্ছে তোমার? 41। বেসিক্যালি সুদটা কত হয়েছে তোমার? সুদটা হয়ে যাচ্ছে তোমার বেসিক্যালি 4176, আর অরিজিনালটা কত? 8700। দুটোকে যোগ করে দিলে আমাদের অ্যান্সার চলে আসবে। লাস্টে 6, তারপর আগে 7 8 12, 12876 টাকা। এটা দেখো কোথায় আছে? অপশান এতে, অপশান এ কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, দোকানদার একটা দ্রব্য 136 টাকায় কেনে এবং 170 টাকায় বিক্রি করে, লাভের শতাংশ কত? এখানে বেসিক্যালি কত টাকা লাভ হয়েছে? 136 থেকে 170 হয়েছে, মানে এখানে বেসিক্যালি
34 টাকা লাভ হয়েছে, বুঝতে পারছো? 34 টাকা লাভ হয়েছে কত টাকার ওপরে? 136-এর ওপরে। আর এটাকে শতাংশে বার করতে বলেছে, পার্সেন্টেজ বার করতে বলেছে। সেক্ষেত্রে আমি কী করবো? 100 দিয়ে গুণ করে দেবো। আর যদি কাটাকাটি করি সেক্ষেত্রে দেখো এখানে বেসিক্যালি 17 দুগুণে 34, এখানে যদি আমি 2 দিয়ে কাটি সেক্ষেত্রে 6 দুগুণে 12, 8 দুগুণে 16, এখানে দেখো 4 17 68। আর যদি 4 দিয়ে কাটি সেক্ষেত্রে 4 25 6, 25% এখানে লাভ হয়েছে। অপশান এ কারেক্ট অ্যান্সার।